মহান দেশপ্রেমিক, শতকোটি বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা, যাই বলে সম্বোধন করা হোক না কেন তা যেন অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু বলার পূর্বে আপনাদের একটা কথা বলবো, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছায়। আসুন আমরা মূল পর্বে চলে আসি। সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উপাধি নিয়ে আপামর দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক বিস্ময়কর গল্প। মহান এই বিপ্লবী বাঙালির জন্ম হয়েছিল 23শে জানুয়ারি 1897 সালে। বেলা তখন 12টা বাজে। উড়িষ্যার কটকে বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর 14তম সন্তানের মধ্যে নবম সন্তান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের অভ্যন্তরে আগস্ট বিপ্লব যখন গতিহীন হয়ে পড়েছে, তখন ভারতের বাইরে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম প্রবল রূপ ধারণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বৈদেশিক শক্তির সাহায্যে ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইংরেজ সরকার কোনোদিনই ভারতবাসীকে স্বাধীনতা প্রদান করবে না। ব্রিটিশ সরকারও সুভাষচন্দ্রের এই উদ্দেশ্য সম্পর্কে দৃঢ় সতর্ক ছিলেন। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত সরকার তার চরম শত্রু সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। সালটা তখন ছিল 2রা জুলাই 1940 খ্রিস্টাব্দ। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় তার নিজ গৃহে সশস্ত্র পুলিশ প্রহরায় অন্তরীণ করে রাখা হয়। 5ই ডিসেম্বর 1940 সাল। এই অবস্থায় সদা সতর্ক পুলিশের দৃষ্টি এড়িয়ে সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি তিনি কলকাতা ত্যাগ করেন। সুভাষচন্দ্র বসু কাবুলের মধ্যে দিয়ে ভারত ত্যাগ করে আফগানিস্তান হয়ে রাশিয়া পৌঁছান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে রুশ সাহায্য প্রার্থনা করেন। রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিন এই সময় রাশিয়ার উপর আসন্ন জার্মান আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের মিত্রতা আশা করতেন। সুতরাং সুভাষচন্দ্রের পক্ষে রুশ সাহায্য প্রাপ্তির কোনো সম্ভাবনা ছিল না। এই অবস্থায় তিনি রাশিয়া থেকে এরোপ্লেনে করে 28শে মার্চ জার্মানিতে হাজির হন। তিনি জার্মানিতে হিটলার এবং ইতালিতে মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই দুই রাষ্ট্রনায়ক ভারতের স্বাধীনতা যুদ্ধে তাকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন। জার্মান সরকার পূর্ণ সহযোগিতায় 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং সুভাষচন্দ্র সেখান থেকে নিয়মিতভাবে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালাতে থাকেন। 1942 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জার্মানির হাতে বন্দি 400 ভারতীয় সেনাদের নিয়ে তিনি এক সেনাদল গঠন করেন। বলা বাহুল্য এটা তার আজাদ হিন্দ ফৌজের প্রথম পরিকল্পনা। জার্মানিতে বন্দি সেনাদল তার দেশপ্রেম ও বৈপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে নেতাজি আখ্যায় ভূষিত করে। প্রখ্যাত ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু তখন জাপানে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় ছিলেন। 1942 খ্রিস্টাব্দে জুন মাসে তাঁর সভাপতিত্বে ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী স্বাধীনতাকামী ভারতীয়দের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। এই সভায় সভাপতি হন রাসবিহারী বসু। এই সম্মেলনে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব গৃহীত হয়। 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই সেনাবাহিনী ঐক্য, আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গ এই 3টি আদর্শের ভিত্তিতে ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করতে তৎপর ছিলেন। দেশমাতৃকার প্রয়োজনে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানে যেতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই সময় বিমান যাত্রা মোটেই নিরাপদ ছিল না। তাই 1943 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি আবিদ হাসানকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজে করে তিনি জার্মানি থেকে জাপানের দিকে অগ্রসর হন। প্রচণ্ড দুঃসাহসে ভয় করে বিপদসংকুল সমুদ্রে
3 মাস কাটিয়ে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে 1943 খ্রিস্টাব্দে 13ই মে তিনি জাপানের রাজধানী টোকিওতে যেতে রাজি হন। জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান এবং জাপানি পার্লামেন্টে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় মুক্তি সংগ্রামে সর্বতভাবে সাহায্যের নীতি ঘোষণা করেন। 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সকল দায়িত্ব অর্পণ করেন। 25 আগস্ট সুভাষচন্দ্র বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং সেনাবাহিনীর আমূল পুনর্গঠনের কাজে হাত দেন। দলে দলে হিন্দু মুসলিম নারী পুরুষ বালক বালিকা এই সেনাদলে যোগদান করতে থাকে। এই সেনাদলে কয়েকটি ব্রিগেড বা বাহিনী ছিল, সেগুলি হলো গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড। বালক বালিকাদের নিয়ে গঠিত ছিল বাল সেনাদল। শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে নারীদের নিয়ে গঠিত ছিল ঝাঁসির রানী ব্রিগেড। এছাড়াও কিছু বাছা বাছা সেনা নিয়ে একটি ব্রিগেড গঠিত হয় এবং নেতাজি প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও তার নাম রাখা হয় সুভাষ ব্রিগেড। শাহনাজ খানের নেতৃত্বে এই বাহিনী সর্বাগ্রে রণাঙ্গনে অবতীর্ণ হয়। শাহনাজ খান ব্যতীত জিএস ধিলন ও পিকে সেহগল ছিলেন আজাদ হিন্দ বাহিনীর 2 বিশিষ্ট সেনাধ্যক্ষ। 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার কয়েকদিন মধ্যেই জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি প্রভৃতি পৃথিবীর 9টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়। 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি অঞ্চল হিন্দু সরকারের হাতে তুলে দেন। 31 ডিসেম্বর নেতাজি এই দুটি দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ ও স্বরাজ। দলে দলে ভারতীয়রা আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। নেতাজির আহ্বানে ভারতীয়রা মুক্ত হস্তে যুদ্ধ তহবিলে দান করতে থাকেন। 1944 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে আসেন এবং সেখানে তার প্রধান সামরিক দপ্তর স্থাপিত হয়। অতঃপর শুরু হয় আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান। সেনাদলের সামনে তিনি ধ্বনি দেন দিল্লি চলো, কারণ দিল্লি হলো ভারতের রাজধানী। ইতিমধ্যে আমেরিকা জাপানের দিকে অগ্রসর হতে শুরু করলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়। স্বদেশ রক্ষায় জাপানি বিমানবহর ও সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরে অভিমুখে প্রস্থান করলে বিমানের অভাবে আজাদ হিন্দ বাহিনী সে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও নির্দিষ্ট সময়ের পূর্বে বর্ষা নামায় সৈনিকদের ন্যূনতম প্রয়োজনীয় খাদ্যাভাব ও সাজ সরঞ্জামের অভাব লক্ষ্য করা যায়। খাদ্যাভাব, রোগ, শীত, ম্যালেরিয়া এছাড়াও পার্বত্য অঞ্চলে বিষাক্ত পোকার কামড়ে হাজার হাজার সৈন্যের মৃত্যুবরণ হয়। অবশেষে 1945 খ্রিস্টাব্দে 15ই আগস্ট জাপান মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং করলে আজাদের সেনাদলও অস্ত্রত্যাগ করতে বাধ্য হয়। অবশেষে 1945 খ্রিস্টাব্দে 18ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজির সংগ্রামী জীবনের অবসান ঘটে, যদিও এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এতটুকু জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।